হৃদমায়ার প্রেমগাথা, লেখিকা ডিক্তা ইসলাম মায়া। পর্ব ৪। হাতে প্রেম চিঠি নিয়ে হাঁটছি, সাথে ফ্রিতে দুটো লাল গোলাপও আছে। এগুলা কিছুক্ষণ আগে আমাদের কোচিংয়ের এক সিনিয়র ভাই দিয়েছে। সে বরাবরই আমাকে প্রেম নিবেদন করে যাচ্ছিল বিগত 1 মাস ধরে। আমি তার ডাকে সাড়া দেইনি কখনো। সাড়া না দেওয়ার পেছনে যথেষ্ট কারণে ছিল। আমি বিবাহিত মেয়েদের যেমন প্রেম ভালোবাসা মানায় না, ঠিক তেমনি মানায় না তাদের হাতে প্রেমপত্র, সেটাও। এই কথা কিভাবে বুঝাবো এই গর্দভ ছেলেদের? বিগত 1 মাস ধরেই কোচিংয়ের ভাইটি আমাকে এটা সেটা বলে জ্বালাতন করতো এতদিন, কিন্তু আজ তো সরাসরি ফুল আর চিঠি নিয়ে বসলো এক সিনিয়র আপুকে দিয়ে। আমি প্রথমে নেইনি, পরে আমার অনুপস্থিতিতে এসব আমার ব্যাগে রেখে গেছে। সেটা আমি মাত্রই ব্যাগ খুলে বুঝতে পারলাম। সকালে কোচিং ক্লাস শেষ করে কলেজে যাওয়ার পথে আইসক্রিম খেতে ব্যাগ থেকে টাকা বের করতে গিয়ে চিঠি আর ফুলগুলো পেলাম। সেই থেকেই এইগুলো আমার হাতে। আর জুই সেতু এই এক জুলি প্রশ্ন খুলে বসে আছে আমার সম্মুখে, 2 হাতে আইসক্রিম নিয়ে। হাতের চিঠি আর ফুলের দিকে তাকিয়ে হতাশায় দীর্ঘশ্বাস ফেলে কাঁধে কলেজ ব্যাগটা চাপালাম। অন্য খালি হাতটা দিয়ে দোকানের বিল পরিশোধ করে চট করে জুইকে কোন আইসক্রিমটা নিয়ে নিলাম। বিনা বাগ বয়ে সামনের দিকে ঘুরে যেতেই জুইও দ্রুততায় পা চালায় আমার সাথে। আমি এক হাতে ফুল আর চিঠি নিয়ে আইসক্রিমের প্যাকটা ছিঁড়ে মুখে আইসক্রিম তুলতে পাশ থেকে ক্ষেপ্ত হলো জুই, নিজের করার প্রশ্ন না পেয়ে। চেতন গলায় বলল, অসভ্য মাইয়া, বলবি কিছু? তোর এসব কে দিছে? তুই কি লুকিয়ে প্রেম করছিস? জুইয়ের কথায় রাগ হলো না, বরং হতাশায় বুক বার হলো আরো। অনেক ইচ্ছে ছিল কলেজে উঠে লুকিয়ে একটা প্রেম করব, কিন্তু আমার স্বপ্নে মাটি চাপা পড়ে গেল আধার রাতে হঠাৎ বিয়েতে। হয়তো আমার বিয়ে না হলে আজ এই চিঠি আর গোলাপ পেয়ে চিন্তা ভাবনা করতাম সিনিয়র ভাইয়ের সাথে প্রেমটা করব কিনা। কিন্তু হায় আমার অসহায়ত্ব, নামদাম কিচ্ছু জানি না এমন এক ব্যক্তির সঙ্গে আমার বিয়ে হলো। তার জন্য আমার কাছে দুনিয়ার সকল পুরুষকে হারাম হয়ে আছে, অথচ হালাল পুরুষের চেহারাটা অব্দি মনে নেই। গায়ে কলেজে সাদা ড্রেস, রাস্তার ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে হাতের ফুল আর চিঠির দিকে তাকিয়ে হতাশ গলায় জুয়ের প্রশ্নের উত্তর দিয়ে বললাম, প্রেম করার ভাগ্য আমার নেই। আমার জন্য প্রেমটা হারাম হয়ে আছে এক অচেনা হালাল পুরুষের জন্য। আমার ভারী কথাগুলো হয়তো জুয়ের মস্তিষ্ক ক্যাচ করতে পারলো না। কি বলছি সেটা নিয়ে বুঝার কথাও না। আমার হঠাৎ বিয়েটা তো আজও লুকায়িত জুয়ের কাছ থেকে, তাই ও বুঝবে কি করে কি বলেছি। কি বলছিস আবল তাবল? ঠিক করে বল, এসব কে দিয়েছে? সত্যি করে বলবি ঋতু, তুই কি প্রেম করছিস কারোর সাথে? না। তাহলে? আর কথা ঘুরালাম না, সোজা সাপটা উত্তরে হাঁটতে হাঁটতে বললাম, রিফাত ভাইয়া দিয়েছে এসব, আমি নিতে চাইনি, তাই এক মেয়ে ফ্রেন্ডকে দিয়ে আমার ব্যাগে রাখিয়েছে। এখন টাকা বের করতে গিয়ে মাত্রই দেখলাম। আমার কথায় খানিকটা চমকে ওঠার মতো অধৈর্য গলায় জুই বলল, রিফাত ভাইয়া দিয়েছে মানে? কাশেম স্যারের ছেলে সুন্দরী রিফাত ভাইয়ের কথা বলছিস তুই? জুয়ের হালকা পাতলা উত্তেজনায় সম্মুখে দিয়ে বললাম, ও মাই গড, সিরিয়াসলি ঋতু? কোচিংয়ের সবচেয়ে হ্যান্ডসাম রিফাত ভাই তোকে পছন্দ করে? রিয়েলি? ঋতু, তুই কি ওনার প্রপোজাল অ্যাকসেপ্ট করবি? দায় সারা উত্তরে বললাম, না। কেন? এমনি, ওনাকে আমার পছন্দ না তাই। কি বলিস? এত সুন্দর ছেলেকে তুই না করছিস কেন? সুন্দর ছেলে বলেই না করছি। বেশি সুন্দর ছেলে পেলে আমার হজম হয় না। সুন্দর ছেলে মানেই সে নিজেকে আমার থেকে বেশি দাম দিবে সুন্দর বলে। তাই আমি আমার থেকে অসুন্দর ছেলেদের বিয়ে করব। তারা যেন নিজেকে নিয়ে অহংকার করতে না পারে, বরং সারাক্ষণ আমাকে নিয়ে ভাবে এবং ভৌ ভৌ করে শুধু আমাকেই ভালোবেসে যাবে, ব্যাস। ও আচ্ছা, এত গভীর তোর চিন্তা ভাবনা? ওকে, নাইস চিন্তা ভাবনা। তার মানে তুই কালো, বেটে আর বয়স্ক বুড়িওয়ালা লোক বিয়ে করবি, এই তো? সুন্দরী বউ বলে সে তোকে সারাক্ষণ আদর করবে, এমনটাই তো তোর চাওয়া, তাই না? যা, অতি শীঘ্রই পেয়ে যাবি তোর বয়স্ক বুড়িওয়ালা কালো বেটে আর জামাইটাকে। দোয়া করলাম। জুয়ের কথায় নাক মুখ কুচকে তাকাই আমি। মেয়েটা সবসময় 2 লাইন বেশি বুঝে কথা বলে। এই মেয়ে আমার দোয়া দিছে নাকি বদদোয়া? রাগে ওর দিকে তাকিয়ে কটমট করে বলি, তোরে বলছি আমি বেটে বয়স্ক বুড়িওয়ালা লোক বিয়ে করব? তুই জানস আমার জামাই কত লম্বা? আমি তার কাঁধের সমান হই, এত লম্বা সে। 2 হাত ছড়িয়ে দেখিয়ে বললাম, আর তার এরা মস্ত বডি। আসছে আমার জামাইরে বুড়িওয়ালা বলতে। আমার জামাই বুড়ি বলতে কিচ্ছু নাই। সো নিজে চিন্তা কর, তোর বদদোয়া তোর উপরই না পড়ে যায়। ও বিস্মাইয়া, আমার এত বড় জামাইয়ের বেটে বলতে আসছে। ফাজিল শালি, যা তুই। কথাগুলো বলতে বলতে থেমে যাই। মুখ ফসকে কোথায় ভুলটা করে ফেললাম বুঝতেই হাতের ফুল, চিঠি আর আইসক্রিম নিয়ে চমকে উঠে উদ্বিগ্নতায়, আল্লাহ আমি শেষ বলে মৃদু চিৎকার দিয়ে 2 হাতে মুখ চেপে ধরলাম বয়ে।
জুই যে মানুষ আমাকে আস্ত রাখবে না আর, আমার পেট থেকে একটা একটা করে কথা বের করে ছাড়বে। আমি ভয়ের তাড়নায় উত্তেজিত ভঙ্গিতে হতবাক জুইকে ফেলে হঠাৎই এক দৌড় লাগালাম জুয়ের থেকে পালিয়ে বাঁচতে। কয়েক সেকেন্ড দৌড়াতেই কানে আসলো জুয়ের রাগান্বিত স্বর আর আমার পিছন পিছন রেগে মেগে ফায়ার হয়ে আমাকে ডাকছে আর বলছে আমার জামাই কোত্থেকে আসলো সেটা বলে যেতে, নয়তো আজ আমাকে আস্ত ছাড়বে না। দৌড়ানি থামিনি, ভয়ের তাড়নায় দৌড়াতে থাকলাম শুধু। মুখ ফসকে এত বড় ভুলটা কিভাবে করলাম আমি? এবার আমি জুই সবাইকে বলে দেই তো নিশ্চিত আমাকে সবাই মেরেই ফেলবে। আব্বুর কানে গেলে তো আমি শেষ, রক্ষা নেই। আল্লাহ তুমি সহায় হও। মনে মনে আল্লাহর নাম দিয়েই দৌড়াচ্ছিলাম, আগামীতে কি হবে সেটা ভেবে ভয়ে ভয়ে। টান টান উত্তেজনায় বর্তমানের অবস্থানটাও ভুলে গেছিলাম এক মুহূর্তের জন্য। ভুলে গিয়েছিলাম আমি কলেজ ড্রেসে রাস্তায় দৌড়াচ্ছি। আসলে মানুষের মনে যখন ভয় বাসা বাঁধে তখন তার মস্তিষ্ক নাকি অচল হয়ে যায়। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। ভয় এতটাই ছিল যে বর্তমান অবস্থানের কথাটা বলে হুমড়ি খেয়ে পড়লাম কারো গায়ে। আমার হঠাৎ ধাক্কায় লোকটাও খেয়েও হারাই, গড়াগড়ি করে দুজনেই চটপটাং রাস্তায় পড়লাম। বলতে গেলে ফ্রিতে ছোটোখাটো বাংলা সিনেমার সিন হয়ে গেল। আমি নিচে, সে উপরে। আহা কি দৃশ্য! তবে আমার কাছে বেশ রোমান্টিক না হলেও সামনের মানুষটা রেগে যাওয়ার মতো যথেষ্ট মজাদার ছিল সিনটা। হয়েছিল তাই। লোকটা আমার উপর রেগে মেগে ফায়ার হয়ে গেছিল, হুমকি দামকি সব কিছু দিয়ে বসেছিল। তবে সেটা চাপা সরে পাবলিক প্লেস বলে সে যাত্রায় বেঁচে গিয়েছিলাম আর কি। হা হা হা, আমার স্টুপিড কাণ্ডগুলা। আচ্ছা যাই হোক, এবার আসি মূল কথায়। জুয়ের বয়ে তখন উত্তেজিত ভঙ্গিতে দৌড়াতে দৌড়াতে গুটি কয়েক মিনিটের মধ্যে হঠাৎই করে সেই লোকের সাথে ধাক্কা খেয়ে বসি। আসলে ধাক্কা বললে ভুল হবে, আমি দৌড়াতে দৌড়াতে লোকটার পিঠের উপর পড়ে যাই, যার জন্য লোকটার গায়ে তৎক্ষণাৎ লেপটে যায় আমার অর্ধ খাওয়া আইসক্রিমটা। এতটুকুতেই আমার সিন শেষ হয়নি। তারপর যেটা হয়েছিল সেটা আরও করুণ দশা। লোকটার পিঠে ধাক্কা লেগে পড়ে গিয়ে নিজেকে বাঁচাতে তৎক্ষণাৎ শক্ত মুঠোয় পিছন থেকে লোকটার কলার আঁকড়ে ধরতে চাইলে ঘটে হিতের বিপরীত। লোকটার পিছনের কাপড়টা ছিঁড়ে ফুঁড়ে লোকটা সহ ঠাস করে রাস্তায় গড়াগড়ি করে পড়ে গেলাম। তখনই নিচে পড়ে কুনুইয়ার কোমরে ব্যথা পেয়ে মাগো বলে চিৎকার করে পাশে তাকাতেই দেখলাম আমি একটা দামি আইফোন আর হাতের কাছে রাস্তায় পড়ে গড়াগড়ি খাচ্ছে। মোবাইলের ডিসপ্লে যাতা অবস্থা। ফোন ইহকালে ঠিক হবে বলে আমার মনে হচ্ছে না। ছোটো মাথায় তখনই প্রশ্ন আসলো, এত দামি ফোন কে এভাবে ভেঙে ফেলে রাস্তায় গেল? ইস, ফোনটা দেখতে কি সুন্দর, এত ভালো ফোন কেউ ভাঙে? ওই ফোনের মালিক নিশ্চিত উগ্রবাদী পাষাণ বদ্ররূপ হবে। টাকার গরমে রাস্তায় এত দামি ফোন ভেঙে চলে গেছে। ছে, এই জাতি সভ্য হওয়ার নয়। এক মুহূর্তের জন্য নিজের ব্যথা বলে ফোনের দিকে তাকিয়ে আনমনেই বলে উঠলাম, আহারে এত দামি ফোনটা কোন পাষাণ ভাঙছে আল্লাহ জানে। মানুষ বড়লোক হলে যা হয় আর কি, টাকার দাম নাই এদের কাছে। এসব জাতি টাকা পয়সার দখল করে সরকার কেন যে বাংলাদেশে বর্ডার পার করে দেয় না আল্লাহ জানে। রোহিঙ্গা হয়ে পরে দেশে ঘুরলে বুঝবে টাকার মায়া। কথাটা বলে হাত বাড়িয়ে ফোনটা তুলতে গেলে বুঝলাম আমার হাত কোথাও আটকে আছে। হাত নাড়াতে গিয়ে রাস্তার সাথে ঘষা লাগতেই ব্যথায় আহ করে উপর থেকে তাকাতেই আটকে উঠলাম মুহূর্তে। আল্লাহ, আমি শেষ। এতক্ষণ যাবৎ ভুলে যাওয়া ঘটনাগুলো একে একে মনে পড়লো আমি কাউকে নিয়ে রাস্তায় পড়েছিলাম। ভয়ে আতঙ্কে ছিটিয়ে গিয়ে লোকটার শক্ত মুখ পানে এক পলক দেখে মুহূর্তে ঘাড় ঘুরিয়ে তাকালাম ভাঙা ফোনটার দিকে। যা বুঝার তখনই বুঝে গেলাম এই ফোন ভাঙার আসামি অন্য কেউ না, আমি নিজেই। তখন আমার হঠাৎ ধাক্কা লাগায় লোকটার ফোন কান থেকে নিচে পড়ে ভেঙে গেছে। নিজের ভুলে এবার বেশ জোরে সোরে কান্না পেল আমার ভয়ে। এত দামি আইফোন ভেঙে কি যে করব ভেবে না পেয়ে এক মুহূর্তের জন্য ইচ্ছে হলো হাত পা ছড়িয়ে রাস্তায় বসে কান্না করি। বহুত কষ্ট নিজের কান্না আটকে রেখে আইফোন থেকে দৃষ্টি সরিয়ে আবারও মাথা তুলে অপরাধী চোখ লোকটার দিকে তাকাতে আটকে চমকে উঠলাম ক্রোধিত ওই রক্তিম চোখ জোড়া দেখে। তখনই আমার খেয়াল হলো, আরে লোকটা তো আমার পরিচিত। সর্বনাশ, ফোন ভাঙার জন্য আর কোনো মানুষ পেলাম না। সোজা কলেজের বিপির ছেলে হৃদ খানের ফোনটাই ভাঙতে হলো আমায়। শেষ, আমি শেষ। আজকে যখন বুক ঠকঠক করছিল ভয়ে, তখনই আমার ভয়টা বাড়িয়ে দিয়ে হৃদ খানের চাপা গর্জনে হোয়াট দ্য হেল। আমার উপর থেকে উঠে দাঁড়াতে গিয়ে যখন ওনার পাঞ্জাবিতে টান খেলো, তখনই চাপা গর্জনে এই কথাটা বলে। উনি তখনও আমার দিকে ঝুঁকে রয়েছে, কারণ ওনার পাঞ্জাবের একাংশ ছেড়ে আমার হাতের মুঠোয়। আমি আতঙ্কিত চোখে ওনার দৃষ্টি অনুসরণ করে আমার হাতের দিকে তাকাতেই বুঝলাম ওনার গর্জন ছাড়ার কারণটা অসহায়ত্ব আর বুক ধর করে এবার সত্যি আমার হাত ছড়িয়ে ছিটিয়ে ভেবে করে কাঁদতে ইচ্ছে করলো। অবশেষে নিজের দমিয়ে রাখতে পারলাম না। রাস্তায় ওই অবস্থায় শুয়ে থেকেই দুহাতে মুখ চেপে অতিরিক্ত বেয়ে কেঁদে উঠলাম। এত
লোকটার ফোনটা ভেঙে কান্না আটকাতে পারলেও যখন দেখলাম লোকটার পিঠে কলার থেকে কোমর অবধি সাদা পাঞ্জাবিটা ছিঁড়ে আমার হাতে ধরে আছি, তখন কি আর কান্না থামানো যায়? এত বড় ভুল, ভুল নয়, ঘোর অপরাধ। এত বড় অপরাধ করেও কি স্বাভাবিক থাকা যায়? যায় না তো। আমার তো এই মুহূর্তে ইচ্ছে করছে কাঁদতে কাঁদতে একটা সাগর বানিয়ে ফেলি, সেই সাগরের পানিতে হৃদ নামক লোকটাকে ভাসিয়ে দূরে কোথাও পাঠিয়ে দিই, যাতে আমি বেঁচে যাই। আমার কান্নার মধ্যে লোকটা উঠে দাঁড়ালো। আমি তখনও কেঁদে যাচ্ছিলাম, তবে আঙ্গুলের ফাঁক দিয়ে লোকটাকে দেখছিলাম কি করে। লোকটার গায়ে সাদা পাঞ্জাবিটা জেরে উঠে রাগে কটমট করে ঘাড় বাঁকিয়ে নিজের পিঠ দেখতে চাই। অল্প একটু দেখে বুঝতে পারলো ওনার পাঞ্জাবি শেষ। তাই চাপার আগে কটমট করে চিবিয়ে চিবিয়ে বলল, নাটক শেষ হলে উঠে দাঁড়ান, নয়তো গাড়ির চাকার সাথে বেঁধে সোজা থানায় নিয়ে যাব। এখানকার থানাও আমার, পুলিশও আমার, আসামি হয়ে সারা জীবন পচে মরতে হবে আপনাকে। হার হিম করা হুমকিতে কেঁপে উঠলাম আমি। সর্বনাশ, থানা পুলিশ করলে আমি শেষ। আমার আব্বু আস্ত রাখবে না আমাকে। এসব ভেবে তৎক্ষণাৎ উঠে বসলাম ভেজা চোখে। আস্তে ধীরে উঠে দাঁড়ালাম অপরাধীর মতো মাথা নত করে। কান্না ভাঙা গলায় মিনমিন করে বললাম, সরি স্যার, ভুল হয়ে গেছে, মাফ করে দিন। ওনার মানে রিদ খানের উত্তর না পেয়ে অপরাধীর চোখ তুলে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। উনি কেমন কপাল কুঁচকে তাকিয়ে আছে আমার দিকে। দৃষ্টিতে শীতলতা নেই, খানিকটা রাগ আছে, তবে বেশটা বিরক্ত প্রকাশ। আমি ভয়ে কাঁচামচো হয়ে এদিক সেদিক তাকিয়ে আবারও পালাবার রাস্তা খুঁজছিলাম। তখনই আমার পায়ের কাছে কিছু আভাস পেয়ে নিচে তাকাতেই দেখলাম উনি ঝুঁকে রাস্তা থেকে কিছু তুলছে। প্রথমে ভাবলাম হয়তো আমার বইয়ের ব্যাগ তুলে দিবে আমায়, কিন্তু না, উনি আমার ধারণা মিথ্যে করে যখন আমার পায়ের কাছ থেকে রিফাত ভাইয়ের দেওয়া প্রেমপত্র আর চিঠি আর গোলাপ ফুল তুলে নিজের হাতে নিলেন। আমি ভয়ে চমকে উঠলাম। আল্লাহ, উনি আমার চিঠি হাতে নিচ্ছেন কেন? লজ্জায় অস্বস্তি বোধ করতেই উনি উঠে দাঁড়ায় চিঠি আর ফুল নিয়ে। উল্টে পাল্টে চিঠির খামটা আর গোলাপ দুটো দেখে আমার দিকে তাকিয়ে কপাল কুঁচকে প্রশ্ন করলো, লাভ লেটার? আমি অস্বস্তিতে আছড়ে পড়ছিলাম বারবার। কিছু বলার মতন গলা দিয়ে কথা বের হচ্ছিলই না, গলা ভীষণ কাঁপছিল। হঠাৎ করে বড্ড পানির তৃষ্ণা অনুভব করলাম। বুঝলাম আমি ওনাকে ভয় করে ভীষণ লজ্জা পাচ্ছি। তাই হুট করে হাত বাড়িয়ে ছু মেরে ওনার হাত থেকে চিঠিটা নিতে চাইলে নিতে পারলাম না, কারণ উনি আমার থেকে আরো এক ধাপ এগিয়ে তৎক্ষণাৎ চিঠিটা মাথার উপর তুলে ফেললেন। আমি অস্বস্তি বোধ করে জড়ানো গলায় হাঁসফাঁস করে বললাম, এটা দিন আমাকে। কেন? ওটা আমার ছিল। আমার ছিল বলতে এখন নেই, ছিল শব্দটা অতীতে চলে গেছে, বর্তমানে এটা আমার। আমি যেহেতু রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছি, তাই এটা আমার। লোকটার অদ্ভুত কথায় বোকার মতো তাকিয়ে রইলাম। কি বলে এসব? আমার চিঠি কি করে হয় আবার? রিফাত ভাইয়ের সাথে উনি কি প্রেম করবে? ছেলে হয়ে ছেলের সাথে প্রেম? তখন উনি গম্ভীর গলায় বলে ওঠে, আউট। ভীষণে বলে উঠলাম, মানে? আমার কথায় হেলদোল হলো না ওনার। গোলাপ দুটো ঢিল মেরে ফুটপাতের ড্রেনে ফেলে হাতের চিঠিটা মুটিয়ে দলা মুড়ে ড্রেনে ফেলে দিয়ে আমার দিকে তাকালেন। হাতের ঘড়িটা এক পলক দেখে দায়সারা উত্তরে বললেন, এই শেষ, নেক্সট টাইম আমার চোখের সামনে পড়া নিষেধ। কথা অমান্য হলে জীবনও শেষ। মানে এটা কোনো কথা? কেউ কি কারোর সামনে ইচ্ছে করে যায় নাকি? আমি কি এখন ইচ্ছাকৃত কিছু ঘটিয়েছি নাকি ওনার সাথে? সবকিছুই অনাকাঙ্ক্ষিত। এই জন্য উনি আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন? আমার মতো অপরিচিত মেয়ের সাথে উনি কি সূত্রামি? প্রথম দিন থেকে কেমন বাজে আচরণ করছেন, এখন আমার মরার হুমকি দিচ্ছে। আচ্ছা, লোকটা সন্ত্রাসী টন্ত্রাসী নয় তো? হতেও পারে, হোনস, যদি দেখা হয়তো। আমার হঠাৎ প্রশ্নে ওনার মধ্যে হালকা পরিবর্তন ঘটল। এক কদম এগিয়ে এসে আমার দিকে হালকা ঝুঁকে ওনার দুই আঙ্গুলে বন্দুকের মতো করে তাক করলো আমার গলার উপর আর থুতনির নিচে। বেশ সিরিয়াস গলায় বলল, কথার অবাধ্য হলে গুলি যে কোথায় করব নিজেও জানি না। অপরিচিত কাউকে যে এমনভাবে হুমকি দেওয়া যায় আমার জানা ছিল না। আমি অপরিচিত হয়েও যদি আমার সাথে এমন ব্যবহার করে, তাহলে পরিচিত মানুষের সাথে কি করেন উনি আল্লাহ জানেন। এমন উগ্রবাদী তেরা মানুষটার গার্লফ্রেন্ডগুলো টিকে তো? ওটা জানতে ইচ্ছে করলো আমার ছোট্ট বোনে, তবুও মুখ বাঁকিয়ে প্রশ্নটা করার সাহস হলো না। আবার চুপও রইলাম না। ভয়ার্থ মুখে নিভে যাওয়া গলায় আস্তে করে বললাম, আপনি আমার সাথে এমন করেন কেন? আমি তো ইচ্ছে করে আপনার ফোন ভাঙিনি, ভুল। আউট। লোকটার গম্ভীর গলায় কেঁপে উঠলাম আমি। আবারও অপমান। এবার তো আমি ওনার রুমেই নেই, রাস্তায় দাঁড়িয়েছি। রাস্তা থেকে আউট হয়ে কোথায় যাব? আকাশে? অপমানিত সহ্য করতে না পেরে বলেও ফেললাম, অপরিচিত মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয়। আমার কথায় যেন চটে গেলেন উনি। তীর মেজাজে চিবিয়ে বললেন, জ্ঞান দিতে বলছি?
আপনার শুক্রিয়া আদায় করা দরকার। আপনি আমার পরিচিত কেউ নন, নয়তো যে ডানা মেলে রাস্তায় উড়ে বেড়াচ্ছেন সেই ডানা পাখনাগুলো কবে ছাঁটাই করে যেত আমার হাতে। নাও আউট। লোকটা রাগান্বিত মেজাজে ভয়ে ছিটিয়ে গেলাম আমি। কি সাংঘাতিক লাগে লোকটা রেগে গেলে। আর কিছু বলার সাহস পেলাম না। ব্যাগ নিয়ে যে বেগে দৌড়ে এসেছিলাম সেই বেগেই দৌড়ে পালিয়ে গেলাম। জীবনে বেঁচে থাকলে সজ্ঞানে কখনো লোকটার সম্মুখীন হব না। অসভ্য নেতা। মায়া যেতে হৃদ বিরক্তিতে চোখ তুলে নিজের ভাঙ্গা ফোনটার দিকে তাকালো। জরুরি ভিত্তিতে চট্টগ্রামে এসেছিল দাদাবাড়িতে, কিন্তু মাঝে গাড়ির রাস্তায় টায়ার পাঞ্চার হওয়ায় বডিগার্ড পাঠিয়ে গাড়ির টায়ার চেঞ্জ করতে। এর মধ্যে ফোন আলাপ করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু হঠাৎ করে মায়ের আগমনে ফোনটা ভাঙলো। এমন না যে ফোন ভাঙায় রিয়েক্ট করতো না, অবশ্য রিয়েক্ট করতো, কিন্তু চোখের সামনে মায়াকে দেখে তার রিয়াকশনটা উল্টো দিকে চলে যায়। মেয়েটাকে দেখলে কেন জানি তার বড্ড পরিচিত লাগে। হারিয়ে যাওয়া বউটার কথা মনে পড়ে। আজ বিগত 1.5 বছরের উপর হয়েছে তার হঠাৎ বিয়েটার সময়কাল। এতদিন তার তেমন একটা বিয়ে সম্পর্কে জানতে ইচ্ছে হয়নি, কিন্তু সেদিনকার কলেজ ফাংশনে মেয়েটিকে দেখেই তার হারিয়ে যাওয়া বউটার কথা মনে পড়লো ভীষণ করে। বিশেষ করে মেয়েটার গলার স্বরটা তার বেশ পরিচিত লাগলো। হ্যাঁ, সেদিন জ্বরের রাতে অ্যাক্সিডেন্টে তার হুঁশ তেমন ছিল না, যার জন্য সাহায্যকারী মেয়েটার মুখটা স্পষ্ট দেখতে পায়নি সে। ঝাপসা ছিল মুখটা, কিন্তু মেয়েটার কণ্ঠটা আজও তার কাছে স্পষ্ট। তারপর কাজী সাহেবের দেওয়া কাবিননামায় দেখেছিল যে সে তার নামের বউটার নামটা রিক্তা ইসলাম মায়া, বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। বেশ, এতটাই দেখেছিল। তার বউ সম্পর্কে আর কিছু জানে না সে, জানার ইচ্ছেও নেই। কিন্তু সেদিন ফাংশনে এই ইসরাত নামক মেয়েটার মুখে ব্রাহ্মণবাড়িয়া শব্দটা শুনে চোখ তুলে তাকিয়েছিল সে। দেখেছিল মেয়েটাকে, বেশ পরিচিত মনে হয়েছিল মুখটা। সে প্রথম সন্দেহ করেছিল মেয়েটা তার বউ হতে পারে ভেবে। এজন্য মূলত ফাংশন শেষে দ্বিতীয়বার সাক্ষাতে সে মেয়েটার নাম জিজ্ঞাসা করেছিল, কিন্তু মেয়েটার নাম ইসরাত জাহান বলায় তার সন্দেহ দূর হয়ে যায়। বুঝতে পারে এই মেয়ে তার হারিয়ে যাওয়া বউ নয়, কিন্তু তারপরও কেন যেন মেয়েটাকে দেখলে তার রাগ হয়, তাও জানে না। সে কি আশায় ছিল এই মেয়েটা তার পালিয়ে যাওয়া বউ হতে পারে? এই জন্য হয়তো। যদি মেয়েটা তার পালিয়ে যাওয়া বউ হতো তাহলেই বা কি? বউকে দিয়ে তার কি দরকার? কোনো দরকার নেই। বিয়েটা সে মানে না, এমন হঠাৎ বিয়ের ভিত্তি নেই তার কাছে। সেখানে এই বেয়াদব মেয়েকে তো বউ হিসেবে আর দরকারই নেই। নিজের চিন্তা ভাবনায় হৃদ নিজেই ফুরন কাটলো তৎক্ষণাৎ। নিজের ভাবনা নিজের বিরুদ্ধতা করলো। না, এই বেয়াদব মেয়েটাকে তার বউ হিসেবে নিজের জন্য দরকার না হলেও অন্তত আজকের এই থাপ্পড় মারার জন্য হলেও মেয়েটা তার বউ হওয়া দরকার ছিল। রাস্তায় দৌড়াদৌড়ি করে প্রেম চিঠি নিয়ে ঘুরে বেড়ানো বের করতো, মাথায় তুলে আস্তে আস্তে যদি দম না বের করতো তাহলে তার রাগটা কিছুতেই কমতো না। বেয়াদব নারী। হৃদের চিন্তা ভাবনার মাঝেই গাড়ি এসে থামলো। আসিফ গাড়ি থেকে নেমে দ্রুত নিজের দরজা খুলে দিতেই হৃদ গম্ভীর মুখে উঠে বসলো গাড়িতে। ড্রাইভারের সাথে আসিফ সামনে বসতেই গাড়ি চলতে শুরু করলো আরাফ খানের বাড়ির উদ্দেশ্যে। হৃদ গায়ে এলিয়ে সিটি বসতেই সামনে থেকে আসিফ প্রশ্ন করে বলল, ভাই আপনার পাঞ্জাবি ছিল কিভাবে? কিছুক্ষণ আগেও তো ভালো ছিল। হৃদ আসিফের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে উঠে বলল। আসিফের প্রশ্নে সরাসরি উত্তর না দিয়ে নিজ বাক্যে বলল, তোর আমার অ্যাক্সিডেন্টের কথা মনে আছে? 2017-তে চট্টগ্রাম থেকে ঢাকার ফেরার পথে নরসিংদী জেলায় হয়েছিল সেটা? হৃদের কথায় আসিফ তৎক্ষণাৎ সম্মুখে দিয়ে বলল, জি ভাই মনে আছে। আসিফের সম্মতিতে হৃদ পুনরায় সিঁড়ে গা হেলিয়ে দিতে বলল, বুঝেছিস আসিফ, আমার একটা বিয়ে হয়েছিল সেদিন রাতে। বলতে গেলে অনাকাঙ্ক্ষিত বিয়ে। আমাকে সাহায্য করা মেয়েটাই আমার বউ। অসুস্থতার জন্য বউটার ফেসটা দেখা হয়নি, নাম পরিচয় কিচ্ছু জানি না, শুধু বউটার কণ্ঠটা একটু করে মনে আছে। এখন মনে হচ্ছে তোর বাবিকে একটু দেখার জন্য হলেও তার খোঁজ করা দরকার। যা তো, তোর পলাতক বাবিকে খোঁজ করতো। অনেক তো হলো তার লুকিয়ে চড়িয়ে বেড়ানো, এবার না হয় স্বামীর মুখ দর্শন করবে। হতবাক আসিফ চোখ দুটো বড় বড় করে তাকিয়ে থাকলো হৃদের দিকে। হৃদ ভাই বিয়ে করেছে? কই, সে তো জানতো না, তাকে বলেনি এতদিন। এত বড় সত্যি কথাটা যদি কোনো কারণে খান পরিবারের কানে যায় তাহলে তুলপার হয়ে যাবে। সর্বনাশ, সর্বনাশের কাণ্ড ঘটিয়ে বসছে এক একজন। তাছাড়া হৃদ খানের মতো মানুষ শুধু বউয়ের মুখ দেখার জন্য এতদিন পর খোঁজ করবে না এমনটা নয়। নিশ্চিত কি কিছুতে একটা মনে আছে? আসিফ জি ভাই বলে সম্মতি দিয়ে সামনে ঘুরে গেল। হৃদকে আর কিছু বলার মতো সাহস পেল না, কারণ হৃদের পার্সোনাল বিষয়ে প্রশ্ন করা একদমই পছন্দ করে না। হৃদ নিজে থেকে যতটুকু বলবে ততটুকুই সবাই শুনতে পারবে, এর বেশি প্রশ্ন করা নিষেধ। চলবে।